পুরা সরকারি দপ্তরে কি প্রাইভেট চাকরি হচ্ছে? শুনতে একটু অন্যরকম লাগে, কিন্তু কথাটা সত্য। প্রাইভেট কোম্পানি লোক নিয়োগ করে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে সাপ্লাই করছে। অর্থাৎ চাকরি প্রত্যাশী বেকাররা একটা প্রোডাক্ট হয়ে গেছে। প্রোডাক্ট প্রাইভেট কোম্পানি ক্রয় করে গভর্নমেন্ট অফিসে সাপ্লাই করে। এই চাকরিটার নামই আউটসোর্সিং। বেকার বদে আউটসোর্সিংয়ের নীতি চালু হয়েছে। ভবিষ্যৎ বেকারদের অন্ধকারে যাচ্ছে। এই নিয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে। প্রতিবেদনটা আমরা দেখার চেষ্টা করব। তারপর প্রতিবেদনেতে ডিটেলসটা, কোন চাকরিটা আউটসোর্সিং, কেন এই চাকরিটাকে আউটসোর্সিং বলা হয়, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আসবো। এর মধ্যে কিন্তু সফেদও একটা অংশ, একটা পার্ট কিন্তু আউটসোর্সিং জবের। এখানে আউটসোর্সিং জব মূলত কীরকম আমরা যদি একটু আলোচনা করার চেষ্টা করি, তা হলো বিভিন্ন সরকারি দপ্তরে লোক প্রয়োজন। ধরো পিডাব্লিউডি ডিপার্টমেন্টে লয়ার ডিভিশন ক্লার্ক প্রয়োজন। পিডাব্লিউডি ডিপার্টমেন্ট লোক নিয়োগ করলো না, একটা আলাদা কোম্পানিকে ডাকলো, টেন্ডার দিল, টেন্ডার ড্র করলো। কোম্পানি পিডাব্লিউডি ডিপার্টমেন্টে লয়ার ডিভিশন ক্লার্ক সাপ্লাই করলো 10 জন। কোম্পানি স্যালারি ধার্য করলো প্রতি মাসে 10,000 টাকা। তাহলে সরকার তো স্যালারি দিচ্ছে না, দিচ্ছে কোম্পানি। আর তুমি কার আন্ডারে কাজ করছো? কোম্পানির আন্ডারে। কিন্তু কোথায় কাজ করছো? সরকারি দপ্তরে। অর্থাৎ যেখানে রেগুলার কর্মচারী নিয়োগ করার কথা, এখানে আউটসোর্সিংয়ের নীতি প্রযোজ্য হয়েছে। এখন আমরা প্রতিবেদনটা দেখি। তারপর যে আউটসোর্সিং চাকরিটা নিয়ে কোশ্চেন আসছে, বর্তমানে যেই চাকরিগুলো ফর্ম ফিল আপ চলছে, এর মধ্যে আউটসোর্সিং চাকরি কোনগুলা, যেই চাকরি কোনো ভবিষ্যৎ নেই, যেই চাকরিগুলো বেকার পদের নতুন টেকনিক, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখো, সুশাসন আমলে আউটসোর্সিং এখন অপরিহার্য। আর এক ফায়দা তুলছে বেশ কিছু বেসরকারি সংস্থা। চাকরি দেওয়ার নাম করে বেকারদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করছে। পাশাপাশি চাকরি প্রদানের ক্ষেত্রে সরকার নিয়ম নীতি এদের কাছে মান্যতা পাচ্ছে না। অর্থাৎ শেষ পর্যন্ত যারা চাকরি পাবে তারা নিশ্চিন্তে চাকরি করতে পারবেন কিনা সেই বিষয়ে কোনো আইনি বেহাল নেই। বেআইনিভাবে চাকরি হারানোর ভয় থাকে তাদের মধ্যে। হঠাৎ করে ডিজিটাল ইন্ডিয়া স্লোগান তুলে গোটা দেশে আউটসোর্সিং প্রক্রিয়া জাঁকিয়ে বসেছে। এখানে আউটসোর্সিং প্রক্রিয়া বিষয়ে একটা যে নিউজ উঠে এসেছে, সেটা হলো আউটসোর্সিং হলো মূলত জিনিসটা হলো মেধাবীদের কাজ পাওয়ার একটা সুযোগ। আর ত্রিপুরা রাজ্যে মেধাবী ছাত্রছাত্রীরা আউটসোর্সিং কুফলে পরিণামটা দিকে দিকে ভুগছে। আউটসোর্সিং জব, তুমি সরকারি ডিপার্টমেন্টে চাকরি করবে, মাসে মাসে বেতন পাবে না, 3-4 মাস পর হঠাৎ করে বেতন পাবে। যেখানে সরকারি ডিপার্টমেন্টে লয়ার ডিভিশন ক্লার্ক জয়েন করলে 20,000 টাকার কথা, তুমি সেই সরকারি ডিপার্টমেন্টে লয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে চাকরি করছো, কিন্তু বেতন পাচ্ছ মাসে 7-8 হাজার টাকা, এও প্রতি মাসেরটা মাসে পাবে না। এই ধরনের কার্যকলাপগুলো হচ্ছে। এর মধ্যে একটা নিউজ উঠে এসেছে, এআরকে উত্তর জয়নগরে অবস্থিত এআরকে ইনফরমেটিক্স প্রাইভেট লিমিটেডের নামে একটি বেসরকারি সংস্থা, তাদের ওয়েবসাইটে 18টি বিভিন্ন ক্যাটাগরিতে 70খানার কাছাকাছি পোস্টে বিজ্ঞাপন জারি করে। বিজ্ঞাপনটা হলো এই বিজ্ঞাপনটা তোমরা অনেকেই দেখেছ, এআরকে ইনফরমেটিক্স প্রাইভেট লিমিটেড। দেখো বিজ্ঞাপনটা দেখো, এআরকে ইনফরমেটিক্স প্রাইভেট লিমিটেড, কথাটাতে কিন্তু প্রাইভেট আছে। তাহলে একটা প্রাইভেট কোম্পানি লোক নিয়োগ করছে। কোথায় নিয়োগ করছে? অফিসগুলো দেখো, সরকারি দপ্তরগুলো। সিনিয়র অ্যাকাউন্টেন্ট সরকারি দপ্তরে, ডিস্ট্রিক্ট অফিসার, একটা ডিস্ট্রিক্টের অফিসার সরকারি দপ্তরে 5খানা পোস্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর, জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর, সুপারিনটেন্ডেন্ট, কাউন্সিলর, হাউস মাদার, থেরাপিস্ট, এডুকেটর, আর্ট ক্যাম্প মিউজিক টিচার, ইয়োগা টিচার, কুক, হেল্পার, ডক্টর, আয়া। কোথায়? বিভিন্ন যে সরকারি স্কুলগুলো আছে, বিভিন্ন সরকারি অফিসগুলোতে স্টাফ নিয়োগ করছে। কে নিয়োগ করছে? এআরকে ইনফরমেটিক্স প্রাইভেট লিমিটেড নামে একটি প্রাইভেট কোম্পানি। তাহলে সরকারি ডিপার্টমেন্টে তারা লোক নিয়োগ করলো, বেতন দেখো কত টাকা, 5,250 টাকা বেতন, 6,500 টাকা বেতন। বেতনগুলো দেখো, 5,250, 6,500। যদি সরকার যদি হেল্পার নিয়োগ করতো সেকেন্ডারি স্কুলে, কত টাকা দিতে হতো বেতন? হেল্পার মানে গ্রুপ ডি পোস্ট, ন্যূনতম 15,600, বর্তমানে গ্রস স্যালারি 12,000 টাকা বেসিক, ফিক্সড পেতে যদি ধরি 16,000 75%, সাথে তোমাদের 30% দিয়ে 15,600 টাকা বেতন দেওয়ার কথা। সরকার যদি নিয়োগ করতো, দিতে হবে কত? 5,250 টাকা। দিয়ে নেই, হাউস রেন্ট কিচ্ছুই নেই। তার 5,250 টাকার বিনিময়ে প্রাইভেট কোম্পানি কাজটা করিয়ে নিল, কিন্তু কাজটা কিন্তু সরকারি দপ্তরে করতে হবে। অর্থাৎ তুমি এতে আউটসোর্সিং সরকারি দপ্তরে কাজ করবে। তোমার সাপোর্টিং যে অন্য স্টাফরা, তারা সরকারি কর্মচারী, তারা যখন বছরে বছর 2বার ডিএ পাবে, ইনক্রিমেন্ট পাবে, ঘর ভাড়ার টাকা পাবে, মেডিকেল অ্যালাউন্স পাবে, সিএ পাবে, তুমি কত পাবে? 5,250 টাকা। এই ধরনের আউটসোর্সিং জবগুলো কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত। আরও কিছু আউটসোর্সিং জব আছে, তোমরা সোফেদ
সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট সোফেদের আন্ডারে যে একটা বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, সেইটা কি 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। দেখো এখানে জিনিসগুলো যদি দেখো, এমবিবি ইউনিভার্সিটি আগরতলা, এটা কি সরকারি দপ্তর? তাহলে কে নিয়োগ করছে? সোফেদ নিয়োগ করছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কত মাসের জন্য? 11 মাসের জন্য। আউটসোর্সিং জবটা বোঝা যায় তো, এই যে এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে, দ্য ফলোয়িং পোস্ট অফ পিউরলি কন্ট্রাকচুয়াল বেসিস পিরিয়ড 6 to 11 মান্থ। এখানে যদি শিক্ষা দপ্তর যদি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতো, বিটেক পাস ইঞ্জিনিয়ার যদি নিয়োগ করতো, 20,000 টাকা কি স্যালারি হতো? স্যালারি কত হতো? এটা তো রেগুলার পোস্ট, গ্যাজেটেড পোস্ট, যেহেতু ডিগ্রি চাওয়া হয়েছে, ন্যূনতম বেসিকই 47,000 প্লাস হতো, সব মিলে 60 থেকে 65,000 টাকা বেতন দেওয়া হতো। এখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে ইঞ্জিনিয়ার মাত্র 20,000 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। তাছাড়া ভিলেজ কমিউনিটি ওয়ার্কার গ্রুপ ডি পোস্ট 15,600, ন্যূনতম স্যালারি হওয়া দরকার এনে 12,000। কোথায়? ইন্দো জার্মান প্রজেক্ট, ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে। তাছাড়া তোমাদের এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অধীনেও লোক নিয়োগ করা হচ্ছে। ড্রাইভার কি রেগুলার পোস্ট তো। মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পেয়েছো তোমরা? গ্রুপ ডি জিআরবিটি গ্রুপ ডিতে মাল্টিটাস্কিং স্টাফ স্যালারি কত? 10,000 টাকা। যদি সরকার দিত 15,600 দিতে হতো, সেখানে 10,000 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। এও কত মাসের কন্ট্রাক্টে? মাত্র 11 মাসের কন্ট্রাক্টে। এও তোমার সরকারি দপ্তরে এমটিএস নিয়োগ করলে মাত্র 8 পাস চাওয়া হয়, এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, অর্থাৎ কোয়ালিফিকেশন হাই চাওয়া হয়েছে। নিয়োগ করবে সোফেদ আউটসোর্সিংয়ের মাধ্যমে, সোফেদ স্যালারি দেবে। এখানে তোমরা মানে অনেকে খুশি হয়ে যাবে যে ট্যুরিজম ডিপার্টমেন্টে চাকরি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে চাকরি পেয়েছো, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে চাকরি পেয়েছো। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে চাকরিটা করবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে চাকরিটা পাওনি, কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে চাকরিটা করবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কিন্তু তোমাকে স্যালারি দিবে না, স্যালারি দিবে সোফেদ। এখানে এডুকেশন ডিপার্টমেন্টে তুমি ইয়োগা থেরাপিস্ট, তারপর ডাক্তার হেল্পার, তারপর তোমাদের এডুকেটার নিয়োগ করা হবে, তারপর তোমাদের হাউস মাদার, আর্ট মিউজিক টিচার নিয়োগ করা হবে। কোথায়? সরকারি বিদ্যালয়ে। তাহলে চাকরিটা কোথায় করবে? সরকারি বিদ্যালয়ে। স্যালারি কে দেবে? এআরকে ইনফরমেটিভস প্রাইভেট লিমিটেড। এখানে সরকার কিন্তু স্যালারি দেবে না। আর বেতন কত? 5,250, 8,000। আরেকটা জিনিস দেখো, ডক্টর নিয়োগ করা হচ্ছে পার্ট টাইম, 5,250 টাকা। স্যালারির মানটাও দেখতে হবে, কতটুকু স্যালারি দেওয়া হচ্ছে। এরপরে কোশ্চেন হলো, পার্টিকুলার অর্গানাইজেশন কি প্রতি মাসে স্যালারি দেবে? বিদ্যুৎ দপ্তরে খোঁজ করে দেখতে হবে। বিদ্যুৎ দপ্তরের অধীনে এআরকে ইনফরমেটিভস প্রাইভেট লিমিটেডের প্রচুর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অপারেটর কাজ করে। তারা কি প্রতি মাসে স্যালারি পাচ্ছে কিনা, যদি কাছে কোনো বিদ্যুৎ দপ্তর থাকে, প্রত্যেকটা বিদ্যুৎ দপ্তরই এআরকের অধীনে বা আউটসোর্সিং কোম্পানির অধীনে লোক কাজ করছে, তাদেরকে জিজ্ঞেস করলে পাবে যে তারা প্রতি মাসে বেতন পাচ্ছে কিনা। এও বিদ্যুৎ দপ্তরে হেল্পার পোস্টে জয়েন করলে 15,600 টাকা বেতন দেওয়ার কথা ছিল, সেখানে মাত্র 7,000 টাকা দিয়ে নিয়োগ করা হচ্ছে। এও তোমাদের মাধ্যমিক পর আইটিআই চাওয়া হয়েছে, অনেক ধরনের কোয়ালিফিকেশন, জুনিয়র অপারেটর বা আইটিআই চাওয়া হয়েছে, মাত্র 8-9 হাজার টাকা স্যালারি দিচ্ছে। সময় মতো স্যালারি পাচ্ছে না, 2-3 মাস পর একবার স্যালারি পাচ্ছে। তাহলে সরকার যদি নিয়োগ করতো, তাহলে সরকারের একটা বার্ডেন হতো, কিন্তু সরকার নিয়োগ করছে না। সরকার কাকে দিয়ে দিচ্ছে? একটা কোম্পানিকে দিয়েছে। এখন ধরো তোমাদের ত্রিপুরায় বর্তমানে জিআরবিটির মাধ্যমে কিছু চাকরি হচ্ছে। ধরো কি হলো, ত্রিপুরাতে 1,000 জন এমটিএস গ্রুপ ডি কর্মচারী, 1,000 জন লোয়ার ডিভিশন ক্লার্ক দরকার। সরকার ভবিষ্যৎ যেদিকে যাচ্ছে সেদিকে আমরা আলোচনা করার চেষ্টা করছি। অর্থাৎ একটা আউটসোর্সিং একটা টেন্ডার ডাকলো যে 1,000 হেল্পার লাগবে, এমটিএস লাগবে, 1,000 এলডিসি লাগবে। একটা কোম্পানি টেন্ডার দিল, টেন্ডার পেলো, তাহলে তোমাকে চাকরিটা কোথায় করতে হবে? সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করতে হবে, হয়তো শিক্ষা দপ্তরে, হয়তো পিডব্লিউ ডিপার্টমেন্টে, হয়তো পঞ্চায়েত দপ্তরে, ট্যুরিজম ডিপার্টমেন্টে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, রেভিনিউ দপ্তরে। এইসব দপ্তর তোমার চাকরিটা করতে হবে, কিন্তু স্যালারি কি সরকার দেবে? স্যালারি তো কোম্পানি দেবে। এখানে আরেকটা প্লাস পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট কি জানো? তোমাকে ধরে নাও আমি আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি পেয়েছি, আমাকে দেওয়া হচ্ছে আমাকে 6,500 টাকা স্যালারি। ধরে নিলাম আমি 6,500 টাকা স্যালারি পেলাম। সরকার কি আমাকে 6,500 দিচ্ছে? সরকার তো কোম্পানিকে দিচ্ছে, এআরকে কোম্পানিকে দিচ্ছে 8,000। আমার কোম্পানি আমাকে দিচ্ছে কত? 6,500। এখানে কোম্পানি অ্যাজ এ মিডলম্যান হিসাবে বাকি টাকা এখান থেকে পেয়ে যাচ্ছে। তাহলে কোম্পানির একটা বেনিফিট হয়ে যাচ্ছে, কোম্পানি লাভ নিচ্ছে। কোম্পানি কী করছে? তাহলে প্রোডাক্ট বিক্রি করছে। তাহলে বেকারে কী হয়ে গেলো? একটা প্রোডাক্ট হয়ে গেলো। কথাটা শুনতে খারাপ লাগলো, বাস্তব তো এইটাই। এখানে আরও অনেক কিছু উঠে এসেছে পেপারে, সেই জিনিস যদি আমরা আলোচনা করি, একটা বিরাট প্রতারণা গন্ধ পাওয়া যাচ্ছে এই ধরনের বিজ্ঞাপন। নিয়ম অনুসারে সংরক্ষণের বিষয় কিন্তু থাকে, কারণ সরকারি ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, এসসি এসটি সংরক্ষণ থাকে, সেই বিষয়ে সংরক্ষণ নেই, বয়সের কোনো উদ্দেশ্যই নেই। এক কথায় এআরকে ইনফরমেটিভস প্রাইভেট লিমিটেড যে নিয়োগের বিজ্ঞপ্তি একাধিক কোটি বিচ্যুত বলে বুঝুক। এরপর যখন আমরা অনলাইন অ্যাপ্লাই করি, অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে www.arkipl.com, যে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে যখন আমরা ফর্ম ফিল আপ করতে যাই, তখন আসছে যে 354 টাকা, 350 থেকে 354 টাকা ফিস দিতে হবে। অর্থাৎ এখানে একটা টাকা দিতে হবে, সেটা কিন্তু একটা রোজগারের পথ।
কোম্পানি কিন্তু এখান থেকে অনেকটা টাকা মানে এখানে আর্ন করতে পারবে, সেখানে কোটি কোটি টাকা বানিয়ে নিতে পারবে, প্রচুর সংখ্যক বেকার অ্যাপ্লাই করবে। কিন্তু 355 টাকা কির জন্য? এখানে কিন্তু কোনো রিটেন টেস্ট নেই। কিসের মাধ্যমে নিয়োগ হবে? ইন্টারভিউ। অর্থাৎ যারা টাকা দেবে তারা চাকরি পাবে, এই ধরনের ফর্মালিটি তো ইউজ হবে। ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করবে, কে নিয়োগ করবে? প্রাইভেট কোম্পানি, সরকার কিন্তু নিয়োগ করবে না, কিন্তু চাকরিটা করতে হবে সরকারি দপ্তরেই। কারণ লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হলেও আবেদন ফি ধার্য করা যায়, কিন্তু মৌখিক সাক্ষাৎকারের ভিত্তিতে নিয়োগ হলে সেই ক্ষেত্রে ফি ধার্য করার নিয়ম নেই। রাজ্য সরকার কতিপয় দুর্নীতিবাজ আমলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এই আমলে সুকৌশলে এই বেসরকারি সংস্থাকে নিয়ে কাজ করাচ্ছে। এই আমলার কারসাজিতে নাকি এই সংস্থা রাজ্য সরকার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী বরাদ করেছে। বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী দিচ্ছে, কে দিচ্ছে? একটা প্রাইভেট কোম্পানি দিচ্ছে, গভর্নমেন্ট কিন্তু ডাইরেক্ট নিয়োগ করছে না। স্যালারি দেবে প্রাইভেট কোম্পানি, কাজ করতে হবে গভর্নমেন্ট অফিসে। এই তো ভবিষ্যৎ। 11 মাস পরে বের করে দেবে। আর প্রাইভেট কোম্পানি কি তোমাকে 8 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা কাজ করতে বলে, তুমি যদি কাজ না করে বের করে দেবে। তোমার ভবিষ্যৎ কি? তুমি শিক্ষকতার ডিগ্রিটা কী কাজে লাগবে? মানে একটা ঠিক আছে, পিডাব্লিউডি ডিপার্টমেন্টে যাচ্ছ, প্রতিদিন 10টা সাড়ে 5টা কাজ করছো, দেখতে ভালোই লাগছে, কিন্তু তুমি কি পিডাব্লিউডি স্টাফ? না তো, তুমি একটা প্রাইভেট কোম্পানির স্টাফ। কিন্তু সরকারের সমস্ত কাজই করতে হবে, তাহলে সমকাজ সমবেতন কোথায়? আমি তো সরকারি চাকরি পাইনি। সরকারি চাকরি আসা তো 50,000 চাকরি প্রথম বছর দেওয়া হবে, সেই আশা তো বুট দিয়ে আমরা সরকারকে প্রতিফলিত করি, কিন্তু সরকারকে আমাদের হাতে আমাদের ভাগ্যে কী তুলে দিচ্ছে? আউটসোর্সিং জব। এই চাকরি বিজ্ঞপ্তি দেখে রাজ্যের 1 লক্ষ বেকার আবেদন করে সে এয়ারক ইনফ্লুয়েন্স প্রাইভেট লিমিটেড হাতে আসবে 3 কোটি টাকা। 1 লক্ষ বেকার যদি আবেদন করে, কথার কথা, এখানে এত বেকার তো আবেদন করবে না, 3 কোটি টাকা আসবে এখানে। আর বেতন খাতাত কত লাগবে? মাত্র 1 থেকে 1.5 কোটি টাকা দিয়ে পুরো বছরের বেতন হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? বেকারদের কাছে টাকা নেবে, বেকারদের টাকা দিয়েই তারা তাদের স্যালারি দিয়ে দেবে, আর সরকার তো টাকা পাবেই। তাহলে এই টাকাটা বেকাররা যেটা ডাইরেক্ট পাওয়ার কথা, সেটা এয়ারকে নামের প্রাইভেট কোম্পানি কোটি কোটি টাকা এখানে আর্ন করে নেবে। আর বেকাররা কী পাবে? ওই আমি যে টাকাটা দিয়েছি, শাম যে টাকাটা দিয়েছে, ওই টাকাটা একসাথে করে আমাকে বেতনটা ঠিকঠাক করে তুলতে হবে। তাহলে কোটি কোটি টাকা রোজগার একটা পথ, যার একটা অংশ আমলাদের পকেটে যাবে। কী ধরনের? দেখো, আমলা বলতে এখানে যারা বড় বড় পোস্ট অফিসাররা বসে আছে তাদের বোঝাচ্ছে, তারা কিন্তু স্যালারি পাচ্ছে 1, 2 লাখ 3 লাখ টাকা। তারপর বেকারদের রক্ত মাংস করা যে টাকাটা 300 টাকা, রক্ত মাংস করা এই কষ্টের টাকাটা, সেই টাকাটার উপর হাত বসাবে আমলারা। এই ধরনের কথাই তো উঠে এসেছে। আগে থেকেই বাচ্চাকৃত প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। জানা গেছে এই 59টি পদে যাদের নিয়োগ করা হবে সেই তালিকা নাকি এয়ারক ইনফ্লুয়েন্স লিমিটেডের কাছে পৌঁছে গেছে। তাহলে কেন 350 টাকা করে আমার নেওয়া হচ্ছে? অর্থাৎ যেসব ভাগ্যবানদের 59 জনের নাম উঠে এসেছে তাদের থেকে কি আবার টাকা নেওয়া হবে নাকি? এটি সবচেয়ে বড় কথা। বলা যায় বেকার ঠেকানোর একটা পরিকল্পনা ফ্যাক্টরি তৈরি করেছে এই সংস্থাটি। আমলাবাজ কীভাবে গোটা রাজ্যে জাঁকিয়ে বসেছে সেটাই বোঝা যাচ্ছে। লক্ষ লক্ষ বেকার চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে, আর সাইবার প্রতারকতায় বেকারদের ক্লুবের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। প্রতারণার রাজ্যে পরিণত হচ্ছে বর্তমানে ত্রিপুরা। প্রতিবেদনটা যেটা উঠে এসেছে সেটা আমরা আলোচনা করেছি প্রতিবাদী কলমে, একদম সত্য নিউজে উঠে এসেছে। এবং প্রতিবেদনের সাথে রিলেটেড যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করেছি। এবং তিক্ত হলো সত্য, আউটসোর্সিং জবে কোনো ভবিষ্যৎ নেই। 11 মাসের কন্ট্রাক্টে নিয়োগ করা হয়। এখানে দেখো 11 মাস এয়ারকে লিমিটেডের জবটা দেওয়া হয়েছে 11 মাস, সোফেতে যে অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া হয়েছে 11 মাস। অর্থাৎ 11 মাসের পরে তোমার চাকরি থাকবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা নেই। 1 মাস পরে তোমার চাকরি নাও থাকতে পারে, এবং প্রতি মাসে ঠিকঠাক সময় তুমি বেতন পাবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। তবে কাজ করতে হবে। কাজ কোথায় করবে? সরকারি দপ্তরে। আমার ছেলে, আমার মেয়ে, মা বাবা, আমি কাজ অফিসে যাচ্ছি, কোথায় যাচ্ছি? মা বাবা, আমি শিক্ষা দপ্তরে চাকরি পেয়েছি, রামঠাকুর কলেজে চাকরি পেয়েছি, আমি এই স্কুলে চাকরি পেয়েছি, আমি কাঞ্চনপুর পিডাব্লিউডি অফিসে চাকরি পেয়েছি, আমি আমবাসা ডিডাব্লিউএস অফিসে চাকরি করছি, কিন্তু অফিসেই করছি চাকরি সরকারি, কিন্তু বেতনটা কিন্তু দিচ্ছে প্রাইভেট কোম্পানি। মাসে কত? 6,000, 7,000, 8,000। এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, তা থেকে উদ্ধার কি কেউ করবে? নাকি এটা যুগ যুগ ধরে চলে আসবে? এই ধরনের চাকরি কি অতীতে ছিল ত্রিপুরাতে, নাকি বর্তমানে নতুন করে উদ্ভব হয়েছে? সেটাই সবচেয়ে বড় কোশ্চেন। তবে এইসব চাকরির ফাঁদে পড়ার আগে নিজেকে একটু সচেতন রাখবে, চেষ্টা করবে। আর না করেও কী করবে? বেকারত্ব এইভাবে বেড়েছে, তোমাদের করতেই হবে। প্রাইভেট আর গভর্নমেন্ট আর আউটসোর্সিং কি, এটা চাকরি পাওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার, করতেই হবে। কিন্তু একবার কোশ্চেন করা দরকার, এই চাকরিটা সরকারি অফিসের চাকরি, সরকার কেন নিয়োগ করছে না? কেন আউটসোর্সিং কোম্পানি নিয়োগ করছে? এই কোশ্চেনটা কিন্তু থাকবে সবার কাছে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।